কলকাতা থেকে খুব বেশি হলে 6 ঘন্টা ড্রাইভ। ব্যাকড্রপে এরকমই শুশুনিয়া পাহাড় আর চারপাশে লাল পলাশ। এরকম বসন্ত চাই নাকি? যদি চাও তাহলে আমাদের সঙ্গে চলে আসতে হবে মুরুদবাহা। আমরা এখন রয়েছি মুরুদবাহা ইকো রিসর্টে। দুর্দান্ত জায়গা আর তার সঙ্গে একটা দারুণ প্রপার্টি। কিভাবে আসবে পুরোটা বলবো, তবে তার জন্য স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে হবে। বাড়ির কাছাকাছি হওয়া চাই, সঙ্গে পাহাড়ও চাই, কিন্তু ছুটি নেই। এমন উইকেন্ডের বেড়ানো খুঁজছো? তাহলে বাঁকুড়া কেমন হয়? আর বাড়তি পাও না পলাশ। 7-5 বেশি না ভেবেই মার্চের এক শনিবারের সকালে গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছিলাম আমরা। হ্যালো বন্ধুরা, আজকের গন্তব্য শুশুনিয়া পাহাড়, আর তারই কোল ঘেঁষে দাঁড়িয়ে মুরুদবাহা ইকো রিসর্ট। ছবির মতো জায়গা, সবুজ পাহাড়, ফুলে ফুলে ঢাকা বাগান, ঝকঝকে ঘর, কবজি ডুবিয়ে খাওয়া দাওয়া, আর সবটাই বাজেটের মধ্যে। এই পর্বে সেই গল্পই নিয়ে এলাম তোমাদের জন্য, সঙ্গে কিভাবে এই রিসর্ট বুক করবে তার সব ডিটেলস। প্রায় 1.5 ঘন্টা জার্নি করে আসার পর অনেকক্ষণ ধরেই ধাবা খুঁজছিলাম। আমরা হলটা শক্তিগড়ে নিলাম সেই জন্য। শক্তিগড়ে সমস্ত মিষ্টির দোকানগুলো পেরিয়ে কিন্তু বেশ কয়েকটা দুটো তিনটে পরপর ধাবা আছে, তারই মধ্যে আমরা একটা। আপনা ধাবায় থেমেছি। হ্যাঁ, এখানে আমরা আগেও খেয়েছি, খাবার দাবার ভালো, কোয়ালিটি যথেষ্ট ভালো, আর সার্ভিসও যথেষ্ট চটপটে। জেনারেলি বড় জার্নিতে আমরা তেল জাতীয় কিছু সকালে খেতে চাই না। আজ ওরা বললেন এখানে ডালপুরিটা নিলাম, খেয়ে কিন্তু ভালো লাগছে। হাওড়া থেকে আদ্রার যে কোনো ট্রেন ধরে নামতে হবে ছাতনা স্টেশনে। ছাতনা থেকে মুরুদবাহার দূরত্ব 11 কিলোমিটার। তোমরা চাইলে ট্রেনে বাঁকুড়া এসেও অটো বা ভাড়া গাড়ি নিতে পারো। বাঁকুড়া থেকে এই রিসর্টের দূরত্ব 26 কিলোমিটার, খুব বেশি হলে 45 মিনিট লাগে। আর তোমরা যারা আমাদের মতো গাড়ি নিয়ে উইকেন্ড ড্রাইভের প্ল্যান করছো, তারা দুটো রুট নিতে পারো। দূরত্ব কম বেশি 200 কিলোমিটার। ডানকুনি থেকে শিয়াখালা, আরামবাগ, বিষ্ণুপুর, বাঁকুড়া হয়ে আসতে পারো, নয়তো আমাদের মতোই 19 নম্বর জাতীয় সড়ক ধরে দুর্গাপুর চলে এসো। তারপর ব্যারেজ পেরিয়েই ডান দিকে মালিয়ারার রাস্তা। তারপর পলাশ দেখতে দেখতে একে একে দুর্লভপুর, সুদর্শনপুর, লক্ষণপুর পেরিয়ে পৌঁছে গেলাম মুরুদবাহা ইকো রিসর্টে। মুরুদবাহা ইকো রিসর্টে ঢুকেই ওদের যে ডাইনিং এরিয়া আর রিসেপশনটা, তার খুব কাছেই প্রথম চোখে পড়ে এই জায়গাটা, এই কনস্ট্রাকশনটা। এটা একটা ডুপ্লে কটেজ। এই ডুপ্লে কটেজের ওপর তলাতেই আমরা আছি। আর এই ডুপ্লে কটেজগুলোর কিন্তু যেগুলো নন এসি, সেগুলোর ভাড়া শুরু হয় 1500 টাকা থেকে, এসির ভাড়া শুরু হয় 1800 টাকা থেকে, এবং ভাড়া কিন্তু 2500 টাকা পর্যন্ত হতে পারে। সিজন অনুযায়ী একটু ওঠানামা করে, বুঝতেই পারছো তোমরা। সেটা যোগাযোগের নম্বর নিচে দেওয়া থাকবে ডিসক্রিপশনে, সেখান থেকে ফোন করে জেনে নিও। আমরা যে সময় এসেছি বসন্তকালে কিন্তু আমাদের কোনো এসির প্রয়োজন হয়নি। 1500 টাকার রুমেই আমরা ছিলাম বা আছি। তো সেই রুমটা কেমন সেটা দেখানোর জন্য ওপরে যেতে হবে, চলো। মুরুদবাহা ইকো রিসর্টে আমরা যে জায়গাটায় আছি, মানে যে রুমে, তার চেয়ে বেশি দামের এবং হয়তো আরেকটু উন্নত মানের রুম
বেশ কয়েকটা আছে, কিন্তু আমাদের এই জায়গাটা চুজ করার একটা বিশেষ কারণ আছে। এই যে এখানে আমি দাঁড়িয়ে আছি, এটা একটা কমন ব্যালকনি। এখানেই পাশাপাশি দুটো রুম আছে, তার মধ্যে প্রথম যে রুমটা সেটাতেই আমরা আছি। আর এই ব্যালকনিটার বিশেষত্ব হচ্ছে এখান থেকেই এই রিসর্টে সবচেয়ে ভালো ভিউ পাওয়া যায় শুশুনিয়া পাহাড়ের। এখন পশ্চিমে সূর্য মানে একেবারে উল্টো দিকে, সেই কারণেই দুর্দান্ত ঝকঝকে আলোটা এসে পড়ছে শুশুনিয়া পাহাড়ে। সকালের সৌন্দর্য অন্যরকম, আর এখন যখন সূর্য ঢলে পড়ছে তখন কিন্তু শুশুনিয়া এখান থেকে আরো অন্যরকম সুন্দর। এবার চলো রুমটা দেখি। রুমটায় ঢুকেই যেটা চোখে পড়েছে প্রথম, সেটা হচ্ছে অনেকখানি স্পেস আছে, অনেকটা জায়গা আছে, এবং এখানে কিন্তু ঢুকেই একটা বড় জায়েন্ট সাইজ বেড আছে। এখনো পর্যন্ত আমরা এখানে দেখতেই পাচ্ছ সব যেমন ছিল গুছানো তেমনই রেখেছি। রুমে বেশ কয়েকটা জানালা আছে, মানে বাঁদিকেও জানালা আছে দেখতে পাচ্ছি, আবার এখানেও একটা জানালা আছে, ডান দিকেও একটা জানালা আছে, বাকিটা পরে দেখাবো। এছাড়া রুমে এখানে বসে একটা বেশ চা কফি খাওয়া গল্প করার মতো জায়গা আছে। এখানে একটা স্টোরেজের জায়গা আছে, ছোটোখাটো কাবার্ড মতো, এবং টিভি অবশ্যই আছে, আমাদের কাজে লাগে না কিন্তু অনেকেরই লাগে নিশ্চয়ই। এবার এসো খুব জরুরি জিনিস, ওয়াশরুমটা একটু তোমাদের দেখিয়ে দেওয়া যাক। ওয়াশরুমটা ছোটোর মধ্যে একটা চিমচাম সুন্দর ব্যাপার আছে, যা যা দরকার সবই আছে, এক্সস্ট, গিজার, শাওয়ার। মোটামুটি এক রাত দু রাত থাকার জন্য এর থেকে বেশি সত্যি বলতে কি ওয়াশরুমে খুব একটা কিছু প্রয়োজন হয় না। এবার চলো একটা মজার জায়গা দেখাই। আমরা এসেছি এখানে মানে মুরুদবাহায় মার্চ মাসে, দোলের ঠিক আগে। আর এখানে আসার কিন্তু এটা সেরা সময়গুলোর একটা। তার কারণ হচ্ছে এই রুমের এই যে ব্যালকনিটা, এখান থেকে ঢুকেই যেটা প্রথম চোখে পড়ছে সেই জিনিসটা। এই পলাশের জন্যই কিন্তু আমাদের মার্চ মাসে মুরুদবাহাকে বেছে নেওয়া, তার কারণ বসন্তকালে এখানে পলাশে পলাশে ছয়লাভ হয়ে থাকে। সেটা আরও তোমরা আমাদের সঙ্গে যত এই জায়গাটা দেখবে তত দেখতে পাবে। তোমরা যদি মুরুদবাহায় আসার প্ল্যান করো তাহলে অবশ্যই এই সময়টা বেছে নিতে পারো। আরেকটা তথ্য দিয়ে রাখি, এখানে কিন্তু প্রত্যেক বছর হোলির সময় বসন্ত উৎসব পালিত হয়, যেটাকে এরা আবার পলাশ উৎসবও বলে থাকেন। মুরুদবাহায় যেটা রিসেপশন মানে বিথিকা যে বিল্ডিংটার নাম, সেখানেই কিন্তু ক্যান্টিনটা আছে, যেটা আমরা চেক ইন করার সময়ও দেখেছিলাম। চলো এখন সেটাতেই তোমাদের নিয়ে যাব। দাদা অলরেডি ডাকতে চলে এসছেন, কারণ লাঞ্চ পুরোপুরি রেডি। আর এই হচ্ছে এই পাশটা রিসেপশন, এই হচ্ছে পুরো এখানে লাঞ্চের জায়গাটা। ক্যান্টিনটা বেশ বড়। এই পাশটা হচ্ছে ওনাদের কিচেন, আর এই হচ্ছে পুরো বিশাল একটা ডাইনিং। মুরুদবাহায় আমাদের লাঞ্চটা মনে হচ্ছে জব্বর হবে। লাঞ্চের মেনুটা কিন্তু হিউজ, এতটা জানা ছিল না আমার। আমরা দুটো ভেজ থালি নিয়েছি, সঙ্গে এক প্লেট চিকেন নিয়েছি। এখানে সিস্টেম এটাই, মাছ মাংস ডিম যাই খেতে চাও না কেন, ভেজ থালিটা আলাদা আর বাকিগুলো আলাদা নিতে হবে। তো এই ভেজ থালিটার প্রাইস হচ্ছে 120 টাকা। সঙ্গে কি কি আছে? হ্যাঁ, এতে আছে হচ্ছে ভাত, গরম একটা পাতলা মসুরের ডাল, আলু পোস্ত, মাছের ডিমের একটা তরকারি আছে, বেগুন ভাজা, পাঁপড় ভাজা, একটা মিক্স ভেজিটেবলস আছে, সঙ্গে লেবু লঙ্কা নুন টুন তো দিয়েইছেন। আর চিকেন যেটা আমরা নিয়েছি এক প্লেটে 4 পিস, এক প্লেটেই আমাদের দুজনের তো হয়ে যাবে। 160 টাকা প্লেট, ভালো পিস আজকের দিনে। এবং ওদের এখানে যে আমি ভিড় দেখছি সেই হিসেবে কিন্তু রিজনেবল একদম। এবং সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে আমরা আসার পথেই ওনাদের সঙ্গে কথা হয়ে গিয়েছিল, তোমরাও এখানে এলে যদি বাই চান্স পৌঁছতে দেরি হয়, তোমরা কিন্তু আগে থেকে ওনাদের বলে দিলে ওরা কিন্তু লাঞ্চ পুরো একদম রেডি রাখে। কারণ এই সমস্ত জায়গাগুলো বাইরে খুব ভালো হোটেল রেস্টুরেন্ট খাবারের জায়গা পাবে এটা সেরকম অপশন খুব বেশি থাকে না, যেখানে থাকবে সেখানেই ওরা নিজেরাই জিজ্ঞেস করে নেন। এবং অপশন থাকে মাটন, মাছের মধ্যে রুই মাছ, কাতলা মাছ, সেগুলো তো অ্যাভেলেবেল থাকেই, চিকেন তো থাকেই অবশ্যই।
টিপিক্যাল বাঁকুড়া পুরুলিয়ার যে পোস্তর স্বাদ, বর্ধমানের লোকেরা না বললে চটে যাবে। আমার কি, আমি একদম তো সেই taste। পুরুলিয়া হুগলি সব মিলিয়ে থাকি, আমার কাছে সব সেম। হুম, আর পোস্ত আমার সবসময় ভালো লাগে। পোস্ত নিয়ে কোনো কথা হবে না। এমনি খাওয়া আর ব্লগের জন্য খাওয়া দুটো পুরো আলাদা। বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বিভিন্ন ভাবে। মানে ব্লগের জন্য খাওয়াটা কিরকম জানো তো, তো বলে না পজ অ্যান্ড প্লে, ওইভাবে মানে তুমি খেতে যাচ্ছ, একবার পজ করে আবার সেখান থেকে একটা অন্য শট নিতে হয়, জটিল ব্যাপারটা। এই যে জায়গাটা দেখছো সামনে গোল করে ঘেরা, এখানে আবার একটা ফোয়ারা আছে, এই বোগেনভেলিয়া মানে কাগজ ফুল, চারপাশে পুরো। নৌকোর মধ্যে আচ্ছা, মানে ব্যাপারটা বেশ সুন্দর। আশা করছি সন্ধ্যেবেলা এটা চলবে। সন্ধ্যেবেলা চলবে এবং এই ফুলের রঙের সঙ্গে নিশ্চয়ই লাইট আরও রং খেলবে। মুরুদবাহায় এসে খুব বেশি করে মনে পড়ে যাচ্ছে বরন্তির কথা। দুটো সিজন আলাদা, ওখানে আমরা গেছিলাম বর্ষাকালে, এখানে এসেছি একেবারে বসন্তে। আর জেলা দুটো আলাদা, ওটা পুরুলিয়া, এটা বাঁকুড়া, কিন্তু বেশ কিছু অমিল থাকলেও মিল প্রচুর। কেন বলছি সেটার জন্য ব্লগটা দেখতে হবে। বাই চান্স মিস করে থাকলে ওপরে আই বাটনে দিয়ে দিলাম ব্লগের লিঙ্ক থাকলেও নিচে ডেসক্রিপশন বক্সে। মুরুদবাহা ইকো রিসর্ট, তো বুঝতেই পারছো ইকো নামটা আছে মানে একেবারে খুব প্রকৃতি বান্ধব একটা জায়গা, উদ্যান। এবং শুধু রিসর্টটা নয়, এই যে উদ্যানটা, এই যে পার্কটা, এটাও খুব সুন্দর। এখন তো একেবারে রঙে রঙে রঙিন, কারণ আমরা যে সময়টা এসছি, স্পেশালি মার্চের এই সময়টা পুরো বসন্ত, যার জন্য একেবারে ফুলগুলো জাস্ট সবে ফুটেছে এবং বিভিন্ন রং, লাল, হলুদ, নীল, সব রকম রঙের ফুল এখানে পুরো পুরো রঙে মাতোয়ারা হয়ে গেছে। আর তোমরা এই জায়গাটায় এলে যেটা আরো অ্যাট্রাকশন, যারা তোমরা পুরো ফ্যামিলি নিয়ে আসবে, ছোটদের জন্য এখানে কিন্তু দুর্দান্ত সব ব্যবস্থা আছে। দেখতেই পাচ্ছ ওখানে দোলনা আছে, ওই পাশটায় আর একটু দূরে স্লিপ করা আছে, সি-স, বাচ্চারা মানে সময় কাটাবার জন্য আদর্শ জায়গা। ছোটরা এখানেই গ্যারেজ হয়ে যাবে। আর যারা তোমরা এখানে থাকবে না, অনেকেরই হয়তো এটা কৌতূহল হতে পারে যে যারা এখানে থাকছো না তারা কিভাবে এই জায়গাটা ঘুরবে, তারাও এখানে আসতে পারো। এটাই কিন্তু সারাদিন খোলা থাকে এবং মাথা পিছু বড়দের জন্য 20 টাকা করে টিকিট, ছোটদের জন্য টিকিট লাগে না। এটা হচ্ছে যারা বাইরে থেকে আসবে তাদের জন্য, আর যারা আমাদের মতো এই রিসর্টেই থাকবে তারা তো সারাদিন অবশ্যই ঘুরতে পারবে। বললে বিশ্বাস করো, একজনের মনে খুব ইচ্ছে ছিল, অনেকক্ষণ ধরে ঘুরঘুর ঘুরঘুর করছিল, ওইখানে যে দোলনাটা দেখতে পাচ্ছ ওটাতে একটু দোল খাবে, একটু স্লো মোশনে শ্যুট হবে সেসবের জন্য। কিন্তু সে গুড়ে বালি, কারণ ওখানে একটা বোর্ড দেওয়া আছে যেখানে পরিষ্কার লেখা আছে শুধুমাত্র শিশুদের জন্য। হ্যাঁ, মানে কি অপ্রস্তুতে ফেলা একজনের কাজ। আমি তো দেখে এলাম যে এটা বাচ্চাদের দোল খাওয়ার জন্য, মানে বেসিক্যালি তোকে উঠতে বারণ করেছে। হ্যাঁ ঠিক আছে, বারণ করেছে, শিশুদের জন্য তো ওঠার তো কোনো চান্সই নেই। ওটাই কি ওটা যায়? না না না, এগুলো সব বাচ্চাদের। আচ্ছা, বেসিক্যালি এই জায়গাটা কিন্তু হচ্ছে ইকো পার্ক, আর রিসর্টটা পার্কের মধ্যেই, সেই জন্য বাচ্চাদের জন্য স্লিপ, দোলনা সব কিছুর ব্যবস্থা আছে। আর খুব সুন্দর করে সাজানো এবং মেনটেন্ড, সেটা কিন্তু ইকো পার্ক বলেই এতটা সম্ভব। আর এখানে বড়দের জন্য স্পেশালি যারা নতুন জীবনে পা রাখতে চলেছ তাদের জন্যও কিন্তু ভরপুর অ্যাট্রাকশন। এখন তো বিভিন্ন জায়গাতে প্রি ওয়েডিং শ্যুট হয়, আমরা এসেই কিন্তু দেখতে পেয়েছি এখানে প্রি ওয়েডিং শ্যুট হচ্ছে রীতিমতো। আমি বোঝাতে চাইছি বড়দের জন্য অ্যাট্রাকশন মানে কি বলতে চাইছি, যেটা আমি মিস করে গেছি। না, রেকর্ডিং মোড ট্রাভেল পুরোপুরি একদম কোনো এজ রেস্ট্রিকশন নেই, এজ নো বার। এজ নো বার।
লাঞ্চের পর আমরা বেরোলাম ভরতপুরের উদ্দেশ্যে। এখানকার স্থানীয় পটচিত্র শিল্পীদের নিয়ে তৈরি এই মডেল গ্রাম। চিত্রকর পটশিল্প ভরতপুর 4 কিলোমিটার এই রাস্তাটা। কি দেখেছি তাই তো? ইয়েস, ছেলেটা বলেও এটা ছিল একটা ঠিক। ভরতপুর, ওদিকে রাস্তা চলে গেল ছাতনার দিকে, আর আমরা যাব এখন ভরতপুরে। ভরতপুর। তবে এই ভরতপুর কিন্তু সে ভরতপুর নয়, মানে কিন্তু পাখির ভরতপুর, রাজস্থানের ভরতপুর নয়। ভারতে কত কত ভরতপুর রে ভাই। ভরত, লক্ষণ, শত্রুঘ্ন, রাম সবই আছে। এগুলো সবই হচ্ছে ওই মডেল, ওরকম কটেজের মতো করে দেওয়া আছে। এগুলো ঠিক আর গ্রামের বাড়ির মতো নেই, মানে কটেজের মতো হয়ে গেছে। আর কটেজের মতো একটু ডিজাইন করে আঁকা আছে বাইরে। হ্যাঁ, একবার ছবিগুলো দেখাই তোমাদের। সুন্দর। মুরুদবাহা ইকো রিসর্ট থেকে 4 কিলোমিটারের মধ্যেই এই জায়গাটা, মানে এই জায়গাটাকে বলা হয় ভরতপুর পটচিত্রের মডেল গ্রাম। কেন মডেল গ্রাম সেটা অবশ্য তোমাদের প্রশ্ন হতেই পারে। আমরা এর আগে যখন উড়িষ্যায় মনে আছে সেই পিপলি রঘুরাজপুর গিয়েছিলাম, ওটা কিন্তু খুব ন্যাচারাল গ্রাম ছিল। ওটা ন্যাচারাল গ্রাম ছিল। ওরা কোভিডের পরে ঠিক করেছিলেন, মানে ওই সময়টা যেহেতু কারো কোনো কাজ ছিল না, তাই ওরা ওই সময় সাজিয়ে পুরোটাকে ঘর বাড়িগুলোকে রং করে একটা করেছিলেন। খুব এখন খুব ছবির মতো দেখতে লাগে জায়গাটা। এখানে আদতে কিন্তু গ্রাম ছিল না, কিন্তু সরকারের তরফ থেকে যারা এখানে এখনো পটচিত্র বানান হ্যাঁ, তাদের জন্য এই ব্যবস্থাটা করা হয়েছে। এখানে সব মিলিয়ে এরকম প্রায় এই 15টা কটেজের মতো আছে, যার প্রত্যেকটার দেওয়ালে দেখো দেখতে পাবে খুব সুন্দর সুন্দর করে ওরা ছবি এঁকেছেন, পটচিত্র এঁকেছেন, এবং প্রত্যেকটা দেওয়ালে যারা এঁকেছেন তাদের নামও দেওয়া আছে। বিভিন্ন ধরনের পটচিত্র আর কি, হাতের কাজের জিনিস, সেগুলো 250 টাকা থেকে মোটামুটি ধারে কাছে মোটামুটি শুরু। ভালো জিনিসগুলো ভালো গিফট করার জন্য। এগুলোই যখন শহরে পৌঁছে কোনো হ্যান্ডলুম স্টোর থেকে তোমাদের হাতে পৌঁছবে, তখন কিন্তু 3 গুণ দাম হয়ে যাবে। পিপলি রঘুরাজপুরে আমরা যে পটচিত্র দেখেছিলাম, তার সঙ্গে তুলির টানে বা স্ট্রোক গুলোতে অদ্ভুত মিল আছে। বাই দা ওয়ে, তোমরা যদি আমাদের ওই পিপলি রঘুরাজপুরের পটচিত্রের ব্লগটা না দেখে থাকো উড়িষ্যা সিরিজের, তাহলে কিন্তু সেই ব্লগটার লিঙ্ক করে দেবো ওপরে, আই বাটনেও থাকবে। অবশ্যই ডেসক্রিপশন থেকে এই ভিডিও দেখা হলে তারপর দেখে নেবে। ছাতা মাথায় কোথায় হচ্ছে তো, বৃষ্টি নেমে গেছে সন্ধ্যেবেলা, এখন আর ছবি হবে আশা করছি না। এখানে একটা লোকাল ছোট কিছু দোকান আছে গিফট ফিফটের। ছাতাটা নিয়ে আসার জন্য কিন্তু আমাকে যথেষ্ট কথাবার্তা বলা হয়েছে। এবার সেই ছাতা মাথায় উনি যাচ্ছেন। মোটামুটি আমরা সন্ধ্যেবেলা একটু হেঁটে জায়গাটা এক্সপ্লোর করে নিলাম যেটুকু যা করার। এখন বাজে হচ্ছে 5:30। এখানে অ্যাকচুয়ালি একটা জলধারা পাহাড় থেকে নেমে আসছে, তার পাশ দিয়েই একটা পাথরে
পায়ে চলা পথ আছে যেটা দিয়ে পাহাড়ের উপরে ওঠা যায়, সেটা তোমাদের সকালে সকালে দেখাবো। আসবো আমরা সকালে একবার, দেখাবো সকালে উঠি না উঠি জায়গাটা একবার দেখাবো তোমাদের, কারণ এই শুশুনিয়া পাহাড় হাইক তো আমাদের এবারে না, মানে এবারে সেই আমাদের কোনো কারণে হাইকের আসা প্ল্যান নয়। নেই। হ্যাঁ, আর আমাদের গাড়ি আছে এইদিকে, এই দিকে, এই যে এইখানে আমাদের গাড়ি যেখানে দেখতে পাচ্ছ, ওই দিকেই কিন্তু সোজা চলে গেলে এখানের ফরেস্ট যে বন বাংলো বলতে পারো, ইকো সেটাই ট্যুরিজম আমরা সেন্টার দেখলাম। এবং ফরেস্ট ডিপার্টমেন্টের যেটা অফিস বা কার্যালয় বলতে পারো, সেই কার্যালয়টা এখানেই। তো এখানেই পরপর এখানে পার্কে সন্ধ্যেবেলা খুব বেশি কিছু করার তো নেই, জাস্ট এইটুকুই মার্কেট। তো আমাদের কিন্তু করার থাকে। হ্যাঁ, আমরা অবশ্যই। প্রত্যেক জায়গায় গিয়ে সন্ধ্যেবেলা নেটওয়ার্ক পেলে চেষ্টা করি ফেসবুকে লাইভ করার, তাই তোমরা যে সেগুলো যদি রিয়েল টাইম গল্পগুলো মিস না করতে চাইলে আমাদের ফেসবুক ইনস্টাগ্রামে লাইক ফলো করতে ভুলো না। একদম। মুরুদবাহা ইকো রিসর্টে মানে শুশুনিয়া পাহাড়ের ভোর কীরকম হয় সেটা একবার দেখো। আমরা বলেছিলাম আমরা কি কারণে দোতলার এই ব্যালকনিটা নিয়েছিলাম। বিদিশা তোমাদের বলেছিল যে অনেক সাধ্য সাধনা করে এটাই আমরা নিতে চেয়েছিলাম। কেন নিতে চেয়েছিলাম সেটাই তোমাদের দেখাই। পর্দাতেও পলাশ ভাবা যায়, পর্দার বাইরেও পলাশ। যে বারান্দাটা গতকাল তোমাদের বিদিশা দেখিয়েছিল, আমরা এই প্রপার্টিতে আসার সঙ্গে সঙ্গেই সামনেও পলাশ, দূরেও পলাশ, পলাশে পলাশে ছয়লাভ। যদি চুপচাপ এখানে বসে থাকো জাস্ট কয়েক মিনিট, পাখিদের আওয়াজ একেবারে মাতোয়ারা করে দেবে। আর এখানে যারা তোমরা বার্ড ওয়াচিং করতে পছন্দ করো বা পাখির ছবি তুলতে ভালোবাসো, তাদের জন্য কিন্তু এখানে জাস্ট টেলি লেন্স নিয়ে কান পেতে একেবারে অপেক্ষায় থাকতে হবে। অসাধারণ এক্সপিরিয়েন্স। দেখতেই পাচ্ছ স্নান ফান করে পুরো রেডি হয়ে গেছি। ব্রেকফাস্ট করতে একটু দেরি আছে, তার আগে একটা জায়গায় ঘুরে আসি। চলো। এই হচ্ছে মুরুদবাহা ইকো রিসর্টের গেট। আমরা কাল ওই রাস্তা ধরেই সোজা ভেতরে চলে এসেছি। এটা হচ্ছে মুরুদবাহা ইকো পার্কের এখানেই টিকিট কাউন্টার দেখো। আর এই পাশে ঢোকার আগে বেশ কিছু এরকম সুন্দর করে সাজানো কিছু মডেল আছে এবং প্রাগৈতিহাসিক মানুষের। এখানে এই যে টিকিট কাউন্টারটা তোমাদের দেখালাম, এখানে সকাল 8টার সময় এটা খুলে যায়। তারপর যে কেউ এখানে ঢুকতে পারো। বড়দের জন্য মাথাপিছু 20 টাকা করে টিকিট, আর ছোটরা স্পেশালি যদি 5 বছরের বেশি বয়স হয় তাহলেই সেক্ষেত্রে টিকিট লাগে, তার নিচে কোনো টিকিটের গল্প নেই। যতক্ষণ সন্ধে হয় ততক্ষণ খোলা থাকে। আর যারা এখানে থাকবে মানে মুরুদবাহা ইকো রিসর্টেই থাকবে, আর যেমন আমরা আছি, তাদের ক্ষেত্রে কিন্তু সারাদিন উন্মুক্ত, কোনো টিকিটের ব্যাপার নেই। চলো দেখাই তোমাদের পুরো ইকো রিসর্টটা। আমরা এখন সকালবেলা হাঁটতে বেরিয়েছি। এই পথ ধরেই সোজা এগোলে ওই যে দূরে দেখতে পাচ্ছ কি সুন্দর পলাশ পুরো পায়ে ছড়িয়ে রয়েছে একদম। এই সামনে যে আমরা যাচ্ছি ওইদিকে একটা গেট আছে,
সেই গেটটা দিয়ে বেরোলেই এখানে একটা, স্থানীয়রা বলেন একদম শুশুনিয়া পাহাড়ের গায়ে একটা ঝর্ণা আছে, ওদিকটাই যাব। চলো, এখানে একটা সুন্দর ভেতরে দেখো মুরালসগুলো দিয়ে চমৎকার একটা ছৌ নাচ বা ওই জাতীয় কোনো আউটডোর পারফরমেন্সের জন্য একটা ওপেন এয়ার অ্যাম্ফি থিয়েটার এরকম একটা করা আছে। এই হচ্ছে শুশুনিয়ার, যেটাকে স্থানীয় মানুষ ঝর্ণা বলেন, সেটা সবাই বিশ্বাস করেন খুব পবিত্র। ওইখানে দেখতে পাচ্ছ জল পড়ছে, কাছে নিয়ে যাচ্ছি। আর এই দিকে ওখানে একটা সুন্দর মন্দির আছে, ওপরে একটা কালীবাড়িও আছে। এই পাশ দিয়ে হচ্ছে ওই মন্দির। এপাশেও দুটো মন্দির করা আছে। কালী মূর্তি। দেখলে, এবার কালীবাড়ি থেকে আমরা যাব শুশুনিয়া পাহাড়ে যেখানে উঠতে হয় সেদিকটায়। চলো। এই যে আমাদের পেছনে যে রাস্তাটা দেখতে পাচ্ছ একদম উপরে উঠে গেছে, এটাই হচ্ছে শুশুনিয়া পাহাড়ের একেবারে উপরে ওঠার, হিলটপে ওঠার রাস্তা। আর এই রাস্তাটা কিন্তু এখান থেকে শুরু, এটা প্রায় 1.5-2 ঘন্টা লাগে। 2.5 ঘন্টা বলেছিলেন কালকে একজন, বলছেন 2.5 ঘন্টাও লাগে। 740 ফুট। হ্যাঁ, 740 ফুট উপরে। আর তবে টিলার মানে পাহাড়ের একেবারে উপরে পর্যন্ত ওঠা যায় এবং ওখানে পায়ে চলা পথ করা আছে। উঠতে পারলে কিন্তু বেশ কিছু প্রাচীন শিলালিপি এবং আদিম মানুষের বেশ কিছু নিদর্শন, সেগুলো দেখতে পাওয়া নাকি যায়। আমরা অবশ্য সেটা ট্রাই করছি না, কারণ আজকে বা এইবারের বেড়ানোতে আমরা কিন্তু কোনো হাইকিং করব বা ট্রেকিং করব এরকম প্রিপারেশনেও আসিনি। হ্যাঁ, আমাদের সত্যি বলতে কি এই মুরুদবাহাতে থাকা, একটু শুশুনিয়ার কোলে, এটাই এবারের প্ল্যান ছিল। তোমাদের তোমরা যদি জায়গাটা মোটামুটি একটা বেলা হাতে রেখে, মানে এখানে যদি মানে 2 দিন স্টে করো থাকতে হবে, তাহলে কিন্তু এক বেলায় গিয়ে উঠে, সকালে উঠে দুপুর নেমে আসতে পারো। হ্যাঁ হ্যাঁ, মোটামুটি 100-200 মিটার পর্যন্ত এমনি টুকটাক খাবার বা জল, সেগুলোর দোকান স্টল সেগুলোও পাবে। তবে জলটা সঙ্গে জল নিয়ে সঙ্গে উঠো, ক্যারি করাই তারপরে better। পাওয়া যাবে না। আর ওই ব্রেকফাস্ট করে ওপরে উঠে গিয়ে নিচে নেমে লাঞ্চ করার একটা পরিকল্পনা বোধহয় করা যায়। একদম। এবার তোমাদের নিয়ে যাচ্ছি এখানে যে কটেজগুলো আছে সেই কটেজগুলো দেখাতে। আমরা আছি এখানে ডুপ্লে কটেজে, এখন তোমাদের দেখাবো একটা সিঙ্গেল কটেজ। চলো। এই ঢুকেই বাঁ হাতে প্রথম যে রুমটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে একটা ড্রয়িং রুম। তারপর ভেতরে আরেকটা ঘর রয়েছে, এটা কিন্তু কিচেন। এবার বেডরুমটাও দেখাই, চলো তোমাদের। দেখো, বেশ বড়, প্রমাণ সাইজের, খুব চমৎকার। রুমটার সাইজ রীতিমতো বড়। এসি আছে, 4 বেড, এখানে একটা সিঙ্গেল, ওখানে একটা কুইন সাইজ বেড, ওপাশে আরেকটা।
এবং বেশ বড় একটা কাবার্ড আছে, যাতে 4 জনের ট্রিপে বেড়াতে এলে জিনিসপত্র সেগুলো ধরে যাবে। এপাশে 2টো চেয়ার আছে জানলার ধারে, খুব সুন্দর কার্টেন্স। এখানে দেখো প্লাগ পয়েন্ট আছে এসির পয়েন্টের জাস্ট নিচে, এখানেও প্লাগ পয়েন্ট আছে, ওপাশে প্লাগ পয়েন্ট আছে, এখানে প্লাগ পয়েন্ট আছে, এবং এখানে একটা বিশাল বড় আয়না আছে যাতে রেডি হয়ে নেওয়া যায় খুব সহজেই। এবার চলো একবার ওয়াশরুমটাও দেখিয়ে নিই। এক্সস্ট, এপাশে গিজার, বেসিন, ওয়েস্টার্ন টয়লেট, সব রকম ব্যবস্থাই আছে এবং সাইজও ঠিকঠাক। আচ্ছা, এই কটেজগুলোর ভাড়া কিরকম? 3000 টাকা। এবার চলো তোমাদের একবার বাইরে থেকে দেখিয়ে দেবো। এখানে একটা প্রকাণ্ড ডরমেটারি আছে, সেটাও, তবে সেটা বাইরে থেকে দেখাতে পারবো কারণ এই মুহূর্তে অকুপেন্সি রয়েছে, ফলে ভেতরে দেখাতে পারবো না। মুরুদবাহায় আমরা রয়েছি ওই ডুপ্লে কটেজটায়, তার ঠিক পাশে এইটা হচ্ছে এখানকার কনফারেন্স রুম। এখানে কিন্তু একটা বেশ বড়সড় কনফারেন্স রুম আছে। ভেতরটা কেমন চলো তোমাদের দেখাই। যে কোনো অনুষ্ঠান, সেটা কোনো সংস্থার হতে পারে, কোনো গ্রুপ বা কোনো সংগঠনের, কিংবা যদি সেটা কোনো প্রাইভেট পার্টি বা রিসেপশন এই ধরনের কোনো অনুষ্ঠান হয়, তাহলেও কিন্তু এটা বেশ বড় সাইজ, খুব চমৎকার। দেখো, প্রায় 200 জনের ক্যাপাসিটি। এখানে এদিকে সমস্ত পোডিয়াম বা প্ল্যাটফর্ম করার প্রভিশন রয়েছে। এখানে চেক ইন বেলা 11টায় আর চেক আউট সকাল 10টায়। সরাসরি বুক করার জন্য নাম্বার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখলাম। তোমাদের জন্য উইকেন্ড ড্রাইভের এরকম আরো কিছু অফবিট ডেস্টিনেশন নিয়ে খুব তাড়াতাড়ি ফিরবো এই চ্যানেলে। তার আগে এই পর্বটা কেমন লাগলো কমেন্টে জানিও। ভালো লাগলে অবশ্যই শেয়ার করো। এই চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে নিও। যদি ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে থাকো তাহলে অনেক ধন্যবাদ। এই ভিডিও নিয়ে কোনো প্রশ্ন থাকলে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করো। ইনস্টাগ্রাম আর ফেসবুকেও রেকর্ডিং মোডকে লাইক ফলো করতে ভুলো না। দেখা হচ্ছে পরের জার্নিতে।